আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ প্যাথের আরেকটি আলোচনায়। আমি শাফায়েত যথারীতি আছি আপনাদের সাথে। আমার সাথে আমাদের নিয়মিত দুইজন আলোচক, জনাব ইমতিয়াজ মির্জা এবং জনাব রাশেদ, দুজনেই আছেন। রাশেদ ভাই, মির্জা ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে জয়েন করার জন্য। তো আজকে আমরা ওয়েলকাম। আমাদের আলোচনায় মূলত এই মানে বাংলাদেশ সংক্রান্ত আমাদের মোটামুটি গত কয়েকদিনের দুই একটা বার্নিং ইস্যুস নিয়ে একটু কথা বলবো। আজকে আমার মনে হয় আলোচনাটা আজকে আমরা একটু লাইটার নোট শুরু করতে চাই। লাইটার নোট ইন সেন্স যে আমরা সবসময় একটু খুব ভারী টপিক গুলো নিয়ে, পলিটিক্স, জিও পলিটিক্স, হ্যাঁ, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করি। তো আজকে আমরা ভাবছিলাম যে একটু আমরা হালকা কিছু নিয়ে শুরু করবো, সেটা হচ্ছে ক্রিকেট। আপনারা জানেন যে সামনে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা আমাদের মানে আমরা যেখানে আছি, রাশাদ ভাই এবং আমরা যেখানে আছি, ইউএসএ এবং ইয়ে মিলিয়ে ক্যারিবিয়ান, মানে যে ওয়েস্ট ইন্ডিজ, সবগুলো ভেন্যু ছড়ানো ছিটানো বিভিন্ন জায়গাতে। আহ কানাডাতেও কি ম্যাচ আছে না মির্জা ভাই? না, জানাতে আচ্ছা, না। okay. তাহলে ইউএস এন্ড ওয়েস্ট ইন্ডিজ। তো এখন বাংলাদেশ টিম এসেছে এবং তাদের কিছু ওয়ার্ল্ড কাপের মেইন ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে এখানকার ইউএস ন্যাশনাল টিমের সাথে তারা কিছু ম্যাচ খেলেছিল এবং আমরা যেটা জানি, প্রথম দুটো ম্যাচে বাংলাদেশ সগৌরবে পরাজিত হয়েছে ইউএস এর মতো টিমের কাছে, এবং শেষ ম্যাচটা কোনো মতে মনে হয় তারা মানে কোনো মতে না, শেষ ম্যাচটা তারা বেশ কমফোর্টেবলি তারা জিতেছে। কারণ আমি যেটা দেখলাম, ইউএসএ সম্ভবত তাদের মেইন দুজন প্লেয়ারকে রেস্ট, মানে এটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এগেনস্টে ইউএস এর মতো টিম, তারা তাদের মেইন দুইজন প্লেয়ারকে লাস্ট ম্যাচে তারা রেস্ট দিয়ে তারা খেলতে নেমেছে, এবং বাংলাদেশ সম্ভবত বেশ বড় ব্যবধানেই তারা জয়লাভ করেছে। তো যাই হোক, আমরা আজকে একটু ক্রিকেট নিয়ে আলোচনা করি। এই যে ইউএস এর মতো টিম, যারা যারা যে এখানে কোনো, আমরা জানি যেটা যে কোনো স্ট্রাকচার তাদের, ক্রিকেটিং ক্রিকেটিং কোনো স্ট্রাকচার তাদের নাই। তাদের এখানে এখানে আসলে ক্রিকেট কেউ মানে তারা প্রফেশনালি খেলে না। তাদের সবারই হয়তো একটা রেগুলার জব আছে, এর পাশাপাশি অনেকে হয়তো তারা ক্রিকেট খেলছে, এবং এরা মোস্টলি হচ্ছে গিয়ে কি, যারা আমাদের সাবকন্টিনেন্টেরই, যারা ইদার ইমিগ্রেন্টস অর হয়তো সেকেন্ড জেনারেশন, যারা ওই ঘুরে ফিরে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশের মানুষ। তো এরকম একটা টিমের কাছে আমাদের ন্যাশনাল টিম তারা প্রথম দুইটা ম্যাচে তারা হেরে গেল। আম, তো মির্জা ভাই, আপনি কিভাবে এই জিনিসটাকে মূল্যায়ন করছেন, কিভাবে? অ্যাবসলিউটলি ওয়ার্স্ট। থ্যাঙ্কস সাফায়াত। সো এখন অবস্থা এরকম হয়েছে, আমি জাস্ট নট বিটিং অ্যারাউন্ড দ্য বুশেস, স্ট্রেট টু দ্য টপিক। বাংলাদেশ টিম হারলে এখন আমরা মানে খুবই খুশি হই। এটা আমার কোনো স্পেশাল ফেনোমেনন না। আগে আমাদের এরকম ছিল যে আমি পার্সোনালি বাংলাদেশ টিমের একজন একজন ক্রিকেট লাভার, একজন ক্রিকেট খেলোয়াড়। আমি পার্সোনালি বহু বছর ক্রিকেট প্র্যাকটিস করেছি। সো ক্রিকেটের সাথে আমার পুরো জীবন জড়িত। তো এবং ক্রিকেটের আমি একটা গ্রুপও চালাতাম এক সময়। প্রায় 2.5 লক্ষ মানুষ ছিল সেই গ্রুপে। আই ওয়াজ দ্য ফাউন্ডার অ্যান্ড লাইক ম্যানেজার অফ দ্য গ্রুপ। সো মানে খুব ভালো একটা ক্রিকেটের সাথে অনেক। আর ক্রিকেট শুধু বাংলাদেশ ক্রিকেট না, ক্রিকেট নিয়ে আমি ব্যক্তিগতভাবে প্যাশনেট। আর অনেক কিছু জানি ক্রিকেটের হিস্ট্রি সম্পর্কে। ক্রিকেট বাফ বলা যায় আমাকে, যে আমি ক্রিকেট সম্পর্কে মানে ক্রিকেটের হিস্ট্রি, ক্রিকেটের উৎপত্তি অনেক কিছু, মানে ইতিহাস জানি, পরিসংখ্যান জানি, ভালো খেলোয়াড় এগুলি সম্পর্কে জানি। তো ক্রিকেট আমার প্যাশন এবং আমার একটা মানে হবি টাইপ। আর এটার সাথে মানে বিভিন্নভাবে জড়িত। তো বাংলাদেশ অবভিয়াসলি নিজের দেশ হিসাবে আমার খুবই একটা ভালো লাগার জায়গা ছিল। যখন বাংলাদেশ 97-এ, আমার খেয়াল আছে আমরা পুরো শহর আমরা দৌড়াইছি, মানে কয়েকবার 5-6 বার আমরা পুরো শহর চক্কর দিছি, মানে বিশাল আহ 15 কিলোমিটার জাস্ট দৌড়েছি। মানুষ, এত মানুষ, রেডিওতে শুনতেছিলাম। তারপর মানে অনেক ভালো স্মৃতি জড়িত, অনেক দুঃখের স্মৃতি জড়িত ক্রিকেটের সাথে। সেই ক্রিকেট এখন, ক্রিকেটের টিম মানে কি অবস্থা হয়েছে যে মানে ক্রিকেট কি কেন আমার মতো একজন মানুষ বাংলাদেশ টিম হারলে সেটাকে চিয়ার করবে? শুধু চিয়ার করে না, পৈশাচিক আনন্দ হয়, আমার খুব ভাল লাগে। এবং আমি খুবই মানে হ্যাপি হই। এবং আই এম নট দ্য অনলি ওয়ান। এরকম মানে সম্ভবত লক্ষ লক্ষ মানুষ এখন তৈরি হয়েছে যে বাংলাদেশ টিমকে এরকম জাস্ট বর্ডার লাইন ঘৃণা করে, অথবা জাস্ট ডিসপাইস করে, অথবা জাস্ট হ্যাঁ, মির্জা ভাই, ডিসকানেক্টেড। মির্জা ভাই, সরি, আমি ডিসকানেক্টেড। আপনাকে
একটু ইন্টারাপ্ট করছি, আপনি যে এই কথাটা বললেন, আমি মাত্র আজকেই আমি ফেসবুকে একটা পেজ আছে বুয়েটিয়ান, এটা সম্ভবত বুয়েটের কারেন্ট এবং কারেন্ট স্টুডেন্ট এবং অ্যালামনাই যারা, তাদের একটা পেজ, খুবই ভাইব্রেন্ট, খুবই অ্যাক্টিভ একটা পেজ। তো ওই পেজের একটা, আমার যে স্পন্সর্ড একটা, স্পন্সর কিনা জানি না, আমার 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 হোম ফিডে বা কেউ একজন শেয়ার করেছে, আসলো যে খেলা হচ্ছে বা শেষ ওইরকম একটা টাইমে একটা বুয়েটের একটা হল, একটা বয়েজ হোস্টেলের বাইরে, একটা হলের বাইরে থেকে সামওয়ান ইজ রেকর্ডিং, যে ওখানে পুরো হল ভর্তি ছেলেরা ইউএসএ ইউএসএ বলে দেয়ার চিয়ারিং। এখন এটা কি মানে আউট অফ অ্যাঙ্গার অর আউট অফ ডিসগাস্ট, নাকি জাস্ট মক করা, আমি কনটেক্সট আমি জানি না, বাট দিস ইজ হোয়াট আই ওয়াচড। না, আমি এটাতেই আসবো। এটা আমার মতে অ্যাঙ্গারও না, ডিসগাস্টও না। বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ক্রিকেট হেট করার কোনো কারণ নাই, যতই মাজুল অবস্থা হোক। এর চেয়ে অনেক খারাপ সিচুয়েশন আমরা দেখছি 2001, 2002, 97, 1999, যখন ইন্ডিয়া পাকিস্তান আসতো। এদের সাথে খুবই মানে জাস্ট পাড়ার টিমের মতো বাংলাদেশ হারতো, তখনও মানে কোনো সাপোর্টের অভাব হয় নাই। আহ, আমরা উই চিয়ার অন, আমরা মানে আমার লাইফের একটা অন্যতম অন্যতম হ্যাপি স্মৃতি আমার মনে পড়ে 2005-এ, যখন আশরাফুল এই অস্ট্রেলিয়া ওয়াজ দ্য মাইটি অস্ট্রেলিয়ান ব্যাক দেন। সো তখন অস্ট্রেলিয়াকে হারানো, ইটস এটা একটা ইম্পসিবল একটা ব্যাপার ছিল। সো অস্ট্রেলিয়াকে তখন হারানো, আহ, সেই আনন্দের সাথে মানে কিছুরই তুলনা হয় না। আমার মনে হয় যে আমরা বিশ্বকাপ জিতে গেছি। ঢাকা শহরে তখন আমরা দৌড়েছিলাম, আমার মনে আছে আমি তখন ওয়ারি থাকতাম। এনিওয়ে, তো আমি কিছুটা পুরো জিনিসটা সম্পর্কে বলি। একটা স্পেসিফিক কোয়েশ্চেনের কারণে আমি এই পডকাস্টটা আজকে করতেছি, তোমরা আছো এখানে। সেটা হলো যে, কোয়েশ্চেনটা হলো যে, এই যে পরাজয় ইন্ডিয়ার, এই ইউএসএ ইউএসএ। যেই মানে নন প্রফেশনাল একটা টিমের কাছে যে এরকম একটা মানে দুইটা সিরিজ হারা, এটাকে তো জাস্ট একটা কি বলে, আহ, একটা ফ্লুক বলা যাবে না, একটা মানে বা আনপ্রিপেয়ারনেস বলা যাবে না। সো আই উইল ডিপ ডাইভ ইনটু দ্য টেকনিক্যালিটিস অফ দ্য থিংস অ্যান্ড অলসো যে যেহেতু এটার সাথে মানে কিভাবে এই পতনটা ধরলো, কেন আমাদের এরকম ডিসগাস্ট তৈরি হলো, এই দুইটার যোগসূত্র আমরা টানবো। সো লেটস স্টার্ট অন ইট অ্যান্ড মানে ফিল ফ্রি টু, যদি আমাকে ইন্টারাপ্ট করতে হয় বা কোনো যদি কোয়েশ্চেন থাকে তোমরা করতে করতে পারো, রাশেদ, সোফাত। সো আমার মতে মানে শুরু থেকে শুরু করি যে বাংলাদেশকে ক্রিকেটকে বা জাতীয় টিমের খেলাকে বা এটাকে মানে ইউটিলাইজ করা পলিটিশিয়ানদের, এটা কোনো নতুন ফেনোমেনন না। আমেরিকা, চায়না সহ, রাশিয়া সহ সব দেশই এটাকে এক্সপ্লয়েট করে। বিশ্বকাপ জয়ী টিমের সাথে এই হয়, ইউএফসি চ্যাম্পিয়ন খাবিবের সাথে আমি দেখলাম পুতিন মানে তাই সে ইন্টারভিউ দিতেছে। তো স্পোর্টস পার্সন দে আর হিরোজ, লাইক তো তো একটা হলো ওয়ার হিরোজ, এন্ড দে আর ডিফারেন্ট কাইন্ড অফ হিরোজ, দে আর সেলিব্রিটিজ, দে আর বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সেলিব্রিটিজ। সাকিবের পেজ আমার মতে এখন সবচেয়ে বেশি লাইক পেজের একটা, সে ওয়ান অফ দ্য সর্ট আউট পার্সন। বাট এই যে এই এই পপুলারিটিকে ইউজ করা, বাট এটাকে যে এক্সপ্লয়েট করা হয়েছে যে ন্যাক্কারজনক ভাবে, এটা 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 আনথিঙ্কেবল, আনইমাজিনেবল। এবং আমি এটার সাক্ষী। আহ, আমি আগে বলছি আমি একটা গ্রুপ চালাতাম, সো আই নো দ্য ফেনোমেনন অ্যান্ড আই বেসিক্যালি লস্ট দ্য গ্রুপ বিকজ আই এম আ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। সো যেহেতু আমি গ্রুপটা ম্যানেজ করতাম, সেই গ্রুপটাকেই ওরা সামহাউ ডিলিট করে দিছে সরকারের তরফ থেকে, বিকজ আই ওয়াজ লাইক মানে আমি পলিটিক্স আর ইসের মধ্যে খুব একটা তফাৎ করতাম না। আম এনিওয়ে, তো যেটা হচ্ছে যে এটা শুরুটা থেকে আমি যখন থেকে শুরু করছি যে এটা 2001। প্রথম কথা হলো যে আমরা তো এটা মোটামুটি স্ট্যাবলিশ যে ভারতীয় একটা থিঙ্ক ট্যাঙ্ক, আর বা মানে এরা ভারতকেও চালায়, বিজেপিকেও বুদ্ধি দেয় এবং মানে র মানে জাস্ট নেকেডলি ইনফিল্ট্রেট করে, যেটা আমরা নেক্সট ইসের মধ্যে আলাপ করব যে কিভাবে একজন এমপি ভারতে গিয়ে নিহত হয়েছে কোনো ধরনের রিপারকাশন ছাড়া, জাস্ট এটাকে জাস্ট একটা জাস্ট মার্ডার ইস্যু হিসেবে মানে চালায় দেওয়া হতেছে। সো ভারতীয় একটা থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশকেও মানে পরামর্শ দেয় কিভাবে কিভাবে চালাতে হবে। সেই পরামর্শ থেকেই
ক্রিকেটটাকে একটা ন্যাক্কারজনক একটা গেম পর্যন্ত, আমার ভালোবাসার ক্রিকেটকে এই ভারতীয়রা এটাকে একটা তাদের জাতীয় খেলাতে পরিণত করছে আইপিএল এর মধ্য দিয়ে। তো এটার পিছনে একটা হিস্ট্রিও আছে। যেমন ইউএসএ স্বাধীন হলো ব্রিটিশদের কাছ থেকে। তো ব্রিটিশরা খেলতো ক্রিকেট, তো দে লিটারালি ফ্লিপড এভরিথিং। ওরা ফুটবলও নেয় নাই আমেরিকা, ওরা ক্রিকেটও নেয় নাই, দে জাস্ট বিল্ড দেয়ার ওন গেম এবং সেই গেমটা ওরা চালু করছে। যেই কারণে ক্রিকেট ফুটবল কোনোটাই ইউএস এর মধ্যে অত পপুলারাইজ না। আম সো তো তো যখন ওই সেই জিনিসটাকেই রেপ্লিকেট করতেছে ইন্ডিয়া, যে ক্রিকেটটাকে তারা একটা জাস্ট একটা ন্যাশনাল গেম বানায় ফেলবে, যে অন্য দেশ ক্রিকেট খেলে কি খেলে না, মানে এটাতে কিছু আসে যায় না। তো এটা করা হইতেছে খুব খারাপ ভাবে, সব আইন টাইন করা হইতেছে ভারতের ফেভারে, যেহেতু ভারতের টাকা পয়সা সবচেয়ে বেশি এবং আইপিএল থেকে তারা বিশাল বিশাল বিলিয়ন ডলার্স তারা প্রফিট করে এবং সেই করে। তো সেই কারণে ভারতীয় যে ক্রিকেটটাকে জাতীয়করণ, এটার একটা বাই প্রোডাক্ট হয়ে গেছে বাংলাদেশে। তো বাংলাদেশের শাসক দলকে এরা এই যে থিঙ্ক ট্যাঙ্কটা তারা বুঝিয়েছে, ওকে লেটস এক্সপ্লয়েট দ্য ক্রিকেট। তো ওরা করতো কি, মানে যেটা তোমরা সবাই খেয়াল করছো, যখনই একটা পলিটিক্যাল মানে এবার একটা ঘটনা ঘটতো, একটা একটা হরতাল, একটা ইস্যু, একটা ন্যাশনাল ইস্যু বা সামথিং, একটা জাস্ট একটা একটা টিমকে ডেকে আয় না, যখন তারা একটা মানে খারাপ একটা পরিস্থিতির মধ্যে আছে। এটা তারা বারবার করছে 2013, 14, 15, 2012 থেকে শুরু, শাহবাগের সময় থেকে, তারপর এসে থেকে যখনই একটা মানুষ পলিটিক্যালি ভেরি চার্জ, জাস্ট দেয়ার ফোকাস চেঞ্জ হয়েছে। মানে স্পেশালি ফেসবুকে এটা দেখা গেছে, ফেসবুক ভিত্তিক অ্যাক্টিভিটি যেহেতু, কারণ হলো ওই ওই মানুষের যেই মানে যেটা নিয়ে কথা বললে অ্যাকচুয়াল চেঞ্জটা হবে, সেটা ক্রিকেটের মধ্যে ঘুরায় দেওয়া হয়েছে। তো সেটাতে করতে করতে জিনিসটাকে এত ন্যাক্কারজনক তৈরি করছে যে ক্রিকেটকে, বাংলাদেশ তো টপ টু বটম আমরা জানি যে দুর্নীতিগ্রস্ত একটা দেশ, এই দুর্নীতিটা ক্রিকেটকেও গ্রাস করছে। সো যারা এখন মানে আম, যারা এখন মনে করতেছে যে ক্রিকেট এটার বাইরে থাকবে, আহ, তাদের চেয়ে নবিস, তাদের চেয়ে আম, মানে ইমেচিওর চিন্তা ভাবনার মানুষ আমি আর পাই না। কারণ তারা চোখের সামনে দেখতেছে যে একটা, আমি আমি আই ক্যান গিভ দ্য অল দ্য রিসিপ্ট। ক্রিকেটের সাথে জুয়া জড়িত, এভরিবডি নোজ দ্যাট। তারপর এই ক্যাসিনো কাণ্ডগুলা হয়েছে। তারপর এই সবচেয়ে বড় পোস্টার বয় যে সাকিব, তার সে করে নাই মানে এভরিথিং আন্ডার দ্য সান, মানে একটা মানুষ যত ধরনের দুর্নীতি করতে পারে, যত ধরনের অপকর্ম করতে পারে, সে সম্ভবত মার্ডার আর ওই রেপ টেপ ছাড়া বাকি সবই করে ফেলছে সে। প্রতিটা মানে একটা 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 স্পোর্টসটার যা করা উচিত না সে তাই তাই করছে। ইভেন ব্যাড বয়দের ইমেজও এত খারাপ হয় না। আমরা জানি যে বিভিন্ন ধরনের, ম্যারাডোনাও কিন্তু একটা ব্যাড বয় তার ইমেজ ছিল, এই ধরনের ব্যাড বয় স্পোর্টস এর মধ্যে থাকে এবং তাদের একটা আলাদা একটা থাকে। বাট দিস গাই ইজ লাইক আ কোর, ওর 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 সোলটা যদি দেখে ওটা, তাকে যদি $2,000 দেওয়া হয়, সে তার কারো বাড়িতে এসে তার বাথরুম মানে উদ্বোধন করে দেওয়া যাবে। হি ওয়াজ সো নেকেডলি। এখন সে তো মানে একটা রানিং এমপি এবং সে খেলতেছে জাস্ট কোনো কিছুই না, জাস্ট তার পপুলারিটি, কারণ সে অনেক পপুলার, এই জিনিসটাকে এক্সপ্লয়েট করা হইতেছে। তো আম, তো এই কথাটাই আমি বলতে চাইছি যে বাংলাদেশের যেই বর্তমান অবস্থা, ক্রিকেট এটা কোনোভাবেই এটার চেয়ে বাইরে না এবং এটাকে অনেক খারাপভাবে এক্সপ্লয়েট করা হয়েছে একটা একটা ভালো একটা ইসে। আর বাংলাদেশ, আমি প্রেডিক্ট করি বাংলাদেশ আগামী 20-30 বছরও যদি না মানে এই টোটাল ব্যবস্থাটা চেঞ্জ হয়, কখনো জিতবে না। কারণ একটা সিম্পল ব্যাপার, এই সুজন, তারপর এই যে আম, এই যে ধরনের লোকগুলো এখন ক্রিকেট চালাইতেছে, দে আর ভেরি ভেরি করাপ্টেড এবং ভেরি ভেরি স্টুপিড পাবলিক, এবং তাদের মানে অযোগ্য পাবলিক। তো অযোগ্য হাতে যদি তুমি একটা দাও, তা তারা কি কোনো মানে কোনো রেজাল্ট আনতে পারবে? ক্রিকেট বিশ্বকাপ যেটা, ইটস নট আ ম্যাটার অফ জোক। নিউজিল্যান্ডের মতো টিম এখনো বিশ্বকাপ যেতে পারে না। ইংল্যান্ড গত এত তাদের 150 বছরের ইতিহাস, তারা কত কষ্ট করার পর তাও যৌথভাবে বিশ্বকাপ জিতছে। যদি যেটা এতই সহজ হইতো, এই ইচ টিম মানে তার করে যেত। আর ভারতের টিম 2011 পর থেকে একটা ট্রফি জিতে নেই ইন্টারন্যাশনালি। যদি টাকাই যদি হতো, ভারতের চেয়ে টাকা সবচেয়ে বড় কার আছে? এর এর পিছনে অনেক কনভিকশন থাকে, অনেক ধরনের
মানে যুগের সেরা প্লেয়ার গুলা ওই টিমের মধ্যে থাকতে হয়, অথবা ওই টিমটা এমন একটা টিমে পরিণত করতে হয় যারা মানে এভরিথিং। তুমি দেখো আম, সবগুলা 75-এ অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম জিতছে, কারা জিতছে? কারণ তারা ছিল মানে পৃথিবীর সবচেয়ে বেস্ট, সব যুগের সবচেয়ে বেস্ট টিমের একটা, ওয়েস্ট ইন্ডিজ জিতছে। তখন ওই টিমে কারা ছিল? বিভ রিচার্ডস, তারপর ক্লাইভ লয়েড, তারপর গর্ডন গ্রিনিজ, তারপর ইসে আপনি এই তাদের হ্যাঁ জোয়েল গার্নার, দে তাদের আর মির্জা ভাই, দ্য বিগ গানস। মির্জা ভাই, ইন এ সেন্স বলা যায় পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন ব্যাটসম্যানের 6 জন ছিল, পৃথিবীর বেস্ট উইকেট কিপার 2 জন ছিল, পৃথিবীর সেরা 8টা বলারের মধ্যে 4টা বলার ওইখানে ছিল, হ্যাঁ। এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ 3 জন ওয়ার্ল্ডের অলরাউন্ডারের 2 জন ছিল। আজ পর্যন্ত সবচেয়ে ডেভাস্টেটিং ফাস্ট বোলিং লাইন আপ ছিল ওয়েস্ট ইন্ডিজ, তাদেরকে বলাই হতো দ্য পেস কোয়াড্রেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেস কোয়ার্টারের টিমটাই তৈরি হয়েছে। এবং কলিন ক্রফট, যারা ওদের বিরুদ্ধে, জোয়েল ইমরান গার্নার। খানের একটা ইন্টারভিউ আমি পড়তেছিলাম, সে বলতেছে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে ক্রিকেট খেলা, আমি একটা সেঞ্চুরি করছি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ওয়েস্ট ইন্ডিজের সাথে ক্রিকেট খেলা আর অন্য টিমের সাথে ক্রিকেট খেলা মনে হয় যে স্কুল বয়দের সাথে খেলার মতো। কারণ দুই দিক থেকে দুইজন আসতেছে, একদিকে তোমার তোমার মানে একটা ধরো ধরো জোয়েল গার্নারের মতো, তারপর তো এই যে মাইকেল অ্যান্ডি হোল্ডিং রবার্টসন, বা অ্যান্ডি আর একটা রবার্টস। দিকে তোমার মাইকেল হোল্ডিং, যে ওয়াজ দ্য লাইক ওয়ান অফ দ্য, মানে যাকে বলা হয়তো হুইসপারিং ডেথ, মানে এত স্পিডে তারা বোলিং করতো। এবং যে চতুর্থ জন, সেও তো কারো চেয়ে কম না। পঞ্চম যে 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 মানে সাইড লাইনে ছিল সিলভেস্টার ক্লার্ক, সে গিয়া ওই সাউথ আফ্রিকার সব টিমরে হারাই দিছে। মানে 4 সাইড নাম্বার লাইনের কেনি যে রবার্টস। প্লেয়ার, হি ওয়াজ দ্য ডিভাস্টেটিং অ্যাজ ওয়েল। মানুষ মেরে 4 ফেলতো, পিচের মধ্যে মানুষ মেরে নাম্বার পেসার ফেলতো। কে ছিল? মির্জা ভাই, অ্যান্ডি রবার্টস। আচ্ছা, না, অ্যান্ডি চারজন রবার্টস না, চারজন অ্যান্ডি রবার্টস, জোয়েল চারজন। গার্নার, আমি বলতেছি যে যে জোয়েল গার্নার, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, কলিন ক্রফট, চারজন। কলিন হ্যাঁ, ক্রফট। হ্যাঁ। আর তারপর পরে 5 নাম্বার প্যাট্রিক প্যাটারসন থাকতো, আরো পরে অথবা তোমার ইসে থাকতো, আরেকটু কয়েক দু এক বছর পরে হ্যাঁ আসছে অ্যামব্রোস থাকতো, অনেকেই আছে, ওয়ালশো আর ছিল। পরে গিয়ে ম্যালকম মার্শাল আসছিল। হ্যাঁ, ম্যালকম মার্শ আরেকটু ম্যালকম, পরে। চিন্তা করো, ম্যালকম মার্শান ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট বোলার এভার ক্রিকেটের ইতিহাসে, ওরা বলে সবচেয়ে সেই, এই টিমে সে জায়গা পায় না, এইরকম অবস্থা। তো যাই হোক, আমি বলতেছিলাম, যেটা আমি বলতেছিলাম, যে একটা ক্রিকেট বিশ্বকাপ জিততে হলে ইউ হ্যাড দ্যাট কাইন্ড অফ কনভিকশন, দ্যাট কাইন্ড অফ টিম থাকতে হয়। 83 বিশ্বকাপটা একটা ফ্লুকের মতো ওরা জিতে গেছে, বাট দ্যাট টিম ওয়াজ নট লাইক কোনো মানে হেজিবেজি টিম না। কপিল দেব ছিল, আম, আম, এই যে সুনীল গাভাস্কার ছিল, মানে অমরনাথ খুব ছিল। খুব একটা খুব ভালো একটা মানে টিম কম্বিনেশন ছিল এটা। এবং তারা মহেন্দ্রনাথ রানা। তারা সেই সময়কার আহ, ওয়েস্ট ইন্ডিজ টিমরে হারাইছে। ঠিক আছে, অস্ট্রেলিয়া 5 বার বিশ্বকাপ জিতছে, এবং 5 বারই তাদের খুব ভালো ভালো প্লেয়ার ছিল। মানে ব্যাপার হয়েছে, তুমি যদি চিন্তা করো যে এই টিমটা বিশ্বকাপ জিতবে, ইটস নট, কোনোভাবেই ওই টিমটাকে তুমি ফালাইতে পারবে না। ওই 4-5 বছর বা ওই 10 বছর দেখবা যে ওই টিমটাই পুরো বিশ্বে রাজত্ব করতেছে। জাস্ট টেক ফর লাইক 92-তে পাকিস্তান জিতছে, পাকিস্তান টিম ওয়াজ দ্য বেস্ট ফর লাইক 10 ইয়ার্স। ওদের ওয়াকার, তারপর আকরাম, তারপর অনেকগুলো ভালো ভালো প্লেয়ার ছিল 90s-এ। না, ওয়াকার তো খেলতেই পারেনি ইনজুরির জন্য। ওয়ার্কার ছিল হ্যাঁ, না। ওয়াকার ছিল না, বাট ইমরান দেন খান ওইটা ক্যাপ্টেন, ছাড়াই তারা বিশ্বকাপ জিতছে, ঠিক আছে। যাবেন। তো বাট আমি বলতেছি যে ওই যেই টিমটা বিশ্বকাপ জিতে, দ্যাট দ্যাট টিম, তুমি যে কোনো টিম ধরো, শ্রীলঙ্কা টিম বিশ্বকাপ জিতছে, শ্রীলঙ্কা টিম ওয়াজ ভেরি গুড ইন 90s। তারপর অস্ট্রেলিয়া তো তোমার 95 থেকে 2005 পর্যন্ত ওয়ার্ল্ড বিটিং, মানে পৃথিবীর সবচেয়ে সেরা একাদশ তৈরি হলো। ইন্ডিয়া টিম 2011-তে জিতছে, দে আর ভেরি গুড, দে আর ভেরি গুড টিম, মানে ওভারঅল তাদের অনেক উন্নতি হয়েছে গত 15-20 বছর। তারা দে ডিড লাইক এক্সেলেন্ট, আমি বলবো তাদের পুরো মানে চেঞ্জ করে ফেলছে, যেটা বাংলাদেশের করা উচিত ছিল। এনিওয়ে, এই বাংলাদেশে যেটা বলতেছিলাম, বাংলাদেশের টিমের পক্ষে কোনোদিন বিশ্বকাপ জেতা সম্ভব না, এটা আমি প্রেডিকশন করলাম। এবং এটা এটা যদি জিতে, তাহলে আসলে আমাদের গালে জুতা মারার মতো অবস্থা হবে। কারণ হলো আম, কোনো টিম এরকম ভাবে ন্যাক্কারজনক ভাবে ফ্যাসিজমের মানে সাপোর্ট করে, তারপর এটার আলো বাতাস, এটার আফিম হিসাবে ব্যবহৃত হয়ে যদি তা জিতে, তাহলে এটা আসলে মানব জাতির জন্য একটা ক্রিকেট খেলার একটা কলঙ্ক। এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। এনিওয়ে, তোমাদের যদি কোয়েশ্চেন থাকে বা তোমরা যদি আলোচনা যোগ দিতে চাও, যোগ দিতে পারো। রাশাদ ভাই, আপনার কোনো ইনপুট? হুম। আমার না একটা জিনিস নিয়ে সবসময় কথা বলতে ইচ্ছে করে, ওই যে ক্রিকেটের যে আমাদের 5 জন প্লেয়ার আছে যাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয়, যে মাশরাফি, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক, আর হলো গিয়ে এই
তামিম। তামিম। এই 5 জনের পরে আমরা আর একটা প্লেয়ারও দেখি নাই যে কনসিস্টেন্টলি 5 বছর ন্যাশনাল টিমে খেলতে পারছে। আর এই 5টা প্লেয়ারই বের হয়ে আসছে। এই একটা স্পেশাল একটা প্রোগ্রাম করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হাই পারফরমেন্স ইউনিট নাম দিয়ে। এটা হলো গিয়ে পুরো অস্ট্রেলিয়ান একাডেমি গুলি যেভাবে চালায় সেইভাবে, যে একটা প্লেয়ারের একজন স্পোর্টসম্যানের বিভিন্ন রকমের অ্যাট্রিবিউটস থাকা লাগে, তার মেন্টাল স্ট্রেংথ থাকা লাগে, তার ফিজিক্যাল স্ট্যামিনা থাকা লাগে, তার টেকনিক্যাল দিক থেকে তাকে ভালো হইতে হয়, তার অ্যাডাপ্টেবিলিটির ক্ষমতা থাকা লাগে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সিচুয়েশন তাকে ফেস করতে হয়। এটা টেকনিক্যাল সিচুয়েশন হইতে পারে, পিচ, আবহাওয়া, খেলোয়াড়, পাশাপাশি মেন্টালও বিভিন্ন। এখন এই সবকিছু চিন্তা করে অস্ট্রেলিয়ানদের একটা অ্যাপ্রোচ ছিল, সেই অ্যাপ্রোচ দিয়ে তারা একটা কিছু পোটেনশিয়াল ছেলে মেয়েকে বেছে নিয়ে তারা এই এই প্রোগ্রামটা করতো। ওইটার আদলে এটা তৈরি করা হয়েছিল, সেখান থেকে কিন্তু এই প্লেয়ার গুলি বেড়ে আসছিল। আরো কিছু প্লেয়ার ছিল, আফতাব টাফতাব, এরা শেষ পর্যন্ত, অলোক কাপালি, আফতাব, এরাও কিন্তু 4-5 বছর সার্ভিস দিতে পারছে। কিন্তু এরপরে আমরা কোনো প্লেয়ার দেখি নাই যারা টানা 5 বছর ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে গেছে। তার এটা মানে কি, এটা এটা অত্যন্ত নগ্ন ভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে এদের আসলেই যারা ক্রিকেট এই মুহূর্তে চালাচ্ছে, তাদের যে ক্রিকেটের লং টার্ম ভালোর জন্য, একটা প্লেয়ারকে তুলে নিয়ে আসার জন্য, একটা প্লেয়ারকে ধাপে ধাপে উন্নতি করতে করতে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে নিয়ে যাওয়ার জন্য, এবং তার কাছ থেকে লম্বা সময় সার্ভিস নেওয়ার জন্য যেই ধরনের এনভায়রনমেন্ট, যেই ধরনের ট্রেনিং, যেই ধরনের প্ল্যানিং প্রয়োজন, তার সামান্যতম কোনো কিছু তারা দেখাতে পারে নাই। আপনি খালি চিন্তা করে দেখেন, আজকে থেকে 20 বছর আগে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের প্লেয়ার গুলি এখনো জাতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ার, যাদের সবার বয়স 35-এর উপরে। আমরা এখন পর্যন্ত একটা উইকেট কিপার জোগাড় করতে পারি নাই। এখন পর্যন্ত মুশফিকুর রহিম বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটসম্যান। এখন পর্যন্ত অলরাউন্ডারদের মধ্যে রিয়াদ আর আমাদের সাকিব আল হাসান সবচেয়ে টেকনিক্যালি সবচেয়ে ভালো প্লেয়ার। এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। কারণ কি, এই যে আমি আবার বলতেছি, এখন নিয়ম হলো কি, যে আপনারা যখন বাংলাদেশে তো সবকিছু নষ্ট হয়ে গেছে, একটা মানুষের, আপনি কোনোদিন শুনবেন না যে একটা মানুষের শরীরে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে কিন্তু সামথিং, একটা জিনিস খুব ভালোভাবে কাজ করতেছে, তো সম্ভব না। পুরা দেশ যেহেতু নষ্ট হয়েছে, ওইভাবে ক্রিকেটও নষ্ট হয়েছে। আর এই মির্জা ভাই যেটা বললেন, এটার সাথে আমি 200% একমত। এটাকে আফিম বানানো হয়েছে। আর আরেকটা মজার জিনিস হলো, এটা শুনতে অনেক খারাপ শোনাবে, অল্প কিছু শহরে মানুষ ছাড়া এক সময় ক্রিকেট কেউ দেখতো না। সো ক্রিকেট খেলাটার মধ্যে যে শুধু মানে জিতলে পরই যে ক্রিকেট মানে জিততেই যে হবে, হ্যাঁ স্পোর্টসে শেষ পর্যন্ত আপনাকে জিততেই হবে, তারপরও দিস গেম হ্যাজ এ লট অফ বিউটি। দিস গেমের অনেক বড় বড় মুহূর্ত আছে যেগুলি মানুষ সারা জীবন মনে করে রাখবে। আমি নিজে দেখছি যে টেইলরকে, অস্ট্রেলিয়া আর পাকিস্তানের ম্যাচে টেইলর 55 রানে আউট হয়ে বের হয়ে চলে যাচ্ছে। আমি দেখছি ক্যাপ্টেন ইমরান খান তাকে ঢাকায় নিয়ে আসছে উইকেট কিপারের সাথে কথা বলার পর, কারণ ক্যাচ ড্রপ ছিল, ক্যামেরাম্যান ওটা ধরতে পারে নাই। ওই লোকরা আমি দেখছি 187 করে আউট হয়েছে, যখন আউট হয়ে যাওয়ার সময় সরাসরি ইমরান খানের দিকে হাইটে গিয়ে ইমরান সাহেব হ্যান্ডশেক করে তারপর গেছে। দিস ইজ দ্য বিউটি অফ দ্য ক্রিকেট। ক্রিকেটের কোন চিপ কিছু না, এই জিনিসটা তো নাই, আমি তো দেখি না কোথাও। আপনি আপনি শেষ এক্সাম্পলটা দিয়ে, এটা দিয়ে শেষ করি। ইনজাম আমুল হক, পৃথিবীর সে ভয়াবহ ইনসিকিউর, সে নিজে বলছে তার রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে সে প্রচন্ড রকমের ইনসিকিউর। সে বলছে আমি অত্যন্ত কনফিডেন্ট ম্যান আমার লাইফের সবকিছুর ব্যাপারে, আমার ওয়েট আর আমার রানিং বিটুইন দ্য উইকেট, দিস আর দ্য টু থিংস আর মাই ডিমন্স। এই লোকটা পৃথিবীর যত জায়গায় খেলতে গেছে, তাকে প্রতিটা খেলায় সে নিজে বলছে যে এমন কোন গেম আমি খেলি নাই যেখানে একজন সাদা লোক এসে তাকে আলু আলু বলে গালাগালি করছে, বলছে কালো লোক, সে বলছে আমি কেনসিংটন ওভালে খেলতেছি, the whole gallery is black, there is no other people any other color. কালো দুইটা লোক এসে, আমি লং আমাকে যখন ফিল্ডিং করতে গেছি, কালো দুইটা লোক এসে আমাকে আলু আলু বলে খেপাইতেছে। বলছে এরকম লং একটা কেরিয়ারে এরকম ঘটনা ঘটার পরও সে মাত্র একবার একটা ম্যাচে সে তার টেম্পার লুজ করে সে একজনকে ধরে নিয়ে আসতে গেছিল। সেই জায়গায় সাকিব আল হাসানকে দেখেন, সাকিব আল হাসান কতগুলি জঘন্য রকমের ইনসিডেন্টের সাথে জড়িত। দিজ আর দ্য পিপল হু ওয়ার সাপোজ টু বি লিড বাই এক্সাম্পল। কারণ ইয়ং মাইন্ড এদের দিকে হা করে তাকায় থাকি। এই দলের পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার, অবশ্যই তাদেরকে রোল মডেল হইতে হবে। এবং
তাদেরকে রোল মডেলের মতো আচরণই করতে হবে। তারা আচরণ করতে না পারলে দেশের স্বার্থে, দেশের ফিউচার ছেলে মেয়েদের স্বার্থে এই ধরনের ছেলেপেলেকে বের করে দিতে হবে, কিন্তু এগুলিতে এনকারেজ করা হয়েছে বাংলাদেশ। থ্যাংক ইউ। হ্যাঁ, সেটাই তো। এখন যারা ওই আমি টেকনিক্যাল, আমার একটু হ্যাঁ, এখানে আমার ছিল মির্জা ভাই, হুম, এখানে আমি মোটামুটি মোস্টলি আপনাদের দুইজনের সাথেই আই এগ্রি। দুই একটা জায়গাতে আমার একটু ডিসএগ্রিমেন্ট আছে, যে এই যে একটা স্পাইডারম্যান একটা ডায়লগ ছিল না, যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, তাই না? হ্যাঁ, গ্রেট রেসপন্সিবিলিটি। লিটারালি আপনি যখন সেলিব্রিটি হয়ে যাচ্ছেন, আপনাকে ওই যে যেটা রাশেদ ভাই যে কথাটা বলছিলেন, যে এভরিওয়ান ইজ লুকিং আপ টু ইউ, স্পেশালি যারা মানে ইয়াং জেনারেশন, তারা আপনার দিকে মানে এন্ড ইউ হ্যাভ টু লিড বাই এক্সাম্পল, যেটা এবং আপনি এবং ইউ রাইটলি পয়েন্টেড আউট যে এটাকে তো এমন শুধু যে প্রশ্রয় দেওয়া হয়েছে তা না, এটাকে আরো এনকারেজ করা হয়েছে, যে সাকিবের যখন এই ইনসিডেন্ট গুলা ঘটতে, হ্যাঁ তাকে সাবাস, হ্যাঁ এই বেয়াদবটাই সাকিব বেয়াদব, ওকে এই বেয়াদব, যে এটাই তাকে আরো গ্লোরিফাই করা স্যাভেজ, হতো, স্যাভেজ বলা হয়েছে। বেয়াদব এটাই তাকে গ্লোরিফাই করা হতো, এবং করে করে আজকে আপনি এবং যেটা ওর মোটামুটি যে বাস্টার্ডাইজেশন করা হয়েছে বলা হয়, যে পুরো গোটা দেশ যেভাবে বাস্টার্ডাইজ হয়েছে, ক্রিকেটকে একই এইখানে রকম ভাবে বাস্টার্ডাইজ করছে। কিন্তু আমি যদি দেখি যে ধরেন যেটা মির্জা ভাই শুরুতে যে কথাটা বলছিলেন, যে এটা যে ইট হ্যাজ জাস্ট বিকাম অ্যানাদার টুল অফ ফ্যাসিজম, কোনো সন্দেহ নাই। বাট আপনি কিন্তু চাইলে, কারো যদি গুড ইন্টেনশন থাকে, তাহলে কিন্তু এই স্পোর্টস ক্যান বি এ ভেরি গুড টুল টু ইউনাইট পিপল। হুম, হুম। ভালো ইয়েতে যদি আপনি যদি আপনাদের এই ব্যাপারটা খেয়াল আছে কিনা, যখন সাউথ আফ্রিকাতে যখন অ্যাপার্টাইড শেষ হলো, নেলসন ম্যান্ডেলা বিকেম দ্য প্রেসিডেন্ট, এটা নিয়ে খুব চমৎকার, এবং আমি সিনেমাটা আমি অনেকবার দেখেছি, ইনভিক্টাস। ইনভিক্টাস। হুম, রাইট। ইনভিক্টর। এই পুরো ঘটনাটা হচ্ছে কিভাবে নেলসন ম্যান্ডেলা এবং সেই সময়কে যে সাউথ আফ্রিকান রাগবি টিমের ক্যাপ্টেন ছিলেন ফ্রাসোয়া পিনার, তারা দুইজন মিলে হাউ দে এনকারেজড দি সাউথ আফ্রিকান রাগবি টিম টু উইন দি রাগবি ওয়ার্ল্ড কাপ, যেটা সেই বছর 95-এ সাউথ আফ্রিকাতে হচ্ছিল। তো অসাধারণ একটা সিনেমা, যে ওই সময় সাউথ আফ্রিকার খুব, এবং মানে নিউজিল্যান্ড অল ব্ল্যাকস, ওরা হচ্ছে গিয়ে পুরো টপ টিম ওয়ার্ল্ডের, সেই অল ব্ল্যাকদেরকে তারা হচ্ছে গিয়ে ফাইনালে হারাইলো, এবং হাউ কিভাবে দিস হোল মানে থিং মানে বিকেম, কারণ তখন হচ্ছে কি ওই যে মাত্র তো অ্যাপার্টাইড শেষ হলো, তখনও সাদা এবং কালোদের ভিতরে চরম অবিশ্বাস, একজন আরেকজনকে বিশ্বাস করে না। তো তখন দেখলো যে, এবং ইভেন কালোদের ভিতরেও তখন একটা চিন্তা ভাবনা ছিল যে রাগবিটা হচ্ছে কি সাদাদের খেলা, তো আমরা এটাকে মানে এটার সাথে আমরা বেশি ইনভলভ আমরা হব না, রাদার সকারটাকে তারা তখন বেশি প্রেফার করতো। কিন্তু এইখানে গিয়ে ম্যান্ডেলা নিজের নিজের লোকদের এগেনস্টে গিয়েই অনেকটা, যে হি ইউজ রাগবি টু ইউনাইট দ্য হোল কান্ট্রি আন্ডার ওয়ান ফ্ল্যাগ। তারপরে আপনি যদি দেখেন আইভরি কোস্টের সিভিল ওয়ার কয়েক বছরের জন্য থেমে গিয়েছিল বিকজ অফ ওয়ান ম্যান, দিদিয়ার ড্রগবা, যে তারা আইভরি কোস্ট ফর দ্য ফার্স্ট টাইম তারা যখন ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করলো, ওই ম্যাচটা ছিল ইয়ের সাথে সম্ভবত কার সেনেগাল, প্রবাবলি, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, 2005-এর ঘটনা এটা, কারণ 2006-এর ওয়ার্ল্ড কাপ হচ্ছে তো, এরা আগে কোনোদিন আইভরি কোস্ট তারা কোয়ালিফাই করে নাই। খেলা শেষ, সাউথ আফ্রিকা সরি আইভরি কোস্ট জিতে গেছে, দে হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য ওয়ার্ল্ড কাপ, পুরা একদম মানে বুনো উল্লাস সবখানে। ওই ড্রেসিং রুমে হচ্ছে গিয়ে ক্যামেরা নিয়ে রিপোর্টাররা ঢুকে গেছে, তো ওইখানে ওই অবস্থাতে দ্রগবা নিজেই তখন সুপারস্টার, চেলসিতে একদম ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে জিতে প্লেয়ার অফ দ্য ইয়ার হয়ে সে একদম সুপারস্টার। সে তখন মাইক নিয়ে একদম পুরো টিমকে নিয়ে হি ফেল অন হিজ নিজ, সে হাঁটু গেড়ে বসে তার পুরো জাতিকে বলছে যে প্লিজ স্টপ ফাইটিং, এন্ড ইনডিড দে স্টপ ফাইটিং ফর দ্য নেক্সট সেভারাল ইয়ার্স। এবং পরের বছর, হ্যাঁ 2006-এ ওদের ফর দ্য ফার্স্ট টাইম তারা ওয়ার্ল্ড কাপে গিয়েছে, পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, তারা শুধু একটা মাত্র ম্যাচ জিতেছিল সার্বিয়া মন্টেনেগ্রোর সাথে, বাকিটা তারা হেরে ফার্স্ট রাউন্ডে আউট। বাট স্টিল পরের বছর যখন তাদের একটা খেলা হবে, একটা হোম ম্যাচ হবে এগেনস্ট মাদাগাস্কার, খেলাটা ইউজুয়ালি সবসময় আইভরি কোস্ট, কিন্তু তারা এই ধরনের ম্যাচগুলো তাদের যেটা রাজধানী আবেজতে তারা খেলে, কিন্তু ইচ্ছা করে তারা কি করলো, সেই ম্যাচটাকে সরায়, যেটা রেবেলদের এরিয়া যেটা, সেখানে নিয়ে গেল, এন্ড ইট বিকেম মানে সাচ এ ইউনাইটিং মানে এক্সপিরিয়েন্স ফর এভরিওয়ান। তো এইভাবে করে কিন্তু দেখেন চাইলে করা যায়। আর্জেন্টিনাতে তাদের পলিটিক্যালি অনেক প্রবলেম, অনেক ক্রাইসিস, এবং প্রেসিডেন্ট যে লাস্ট যেবার তারা তারা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছু উদাহরণ দাও তাহলে, মানে 2000 যখন তারা ওয়ার্ল্ড কাপ জিতলো, তখন কিন্তু দ্য প্রেসিডেন্ট ওয়ান্টেড টু ইউজ দি ভিক্টরি ইন হিজ টু হিজ অ্যাডভান্টেজ।
the whole team refused to go to the presidential palace. তাদের ভিতরে সেই থাকে না, ওই যে যে কথাটা বলছিলাম, যে আপনি যখন আইকন সেলিব্রিটি, আপনার তো ইউ হ্যাভ দ্যাট পাওয়ার টু স্ট্যান্ড এগেনস্ট দ্য টাইড, টু স্ট্যান্ড ফর জাস্টিস, টু স্ট্যান্ড ফর দ্য রাইট থিং। কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। এবং এই জন্যই যেটা আমি বলছিলাম যে আসলে মানে এইভাবে এই অধপতন, যেটা তো আপনি যখন পুরো পুরো শরীরটাই যেখানে পচে গেছে, আপনার একটা হাত কিভাবে ঠিক থাকবে? ক্রিকেট ইজ জাস্ট অ্যানাদার টুল, তাই না? বাংলাদেশে তো মানে ক্রিকেট এবং ক্রিকেটটাকে দিয়ে হচ্ছে কি মানুষকে ভুলায় রাখা হচ্ছে যে বাংলাদেশের যে যত সমস্যা। এবং সেখানে আপনি দেখেন এই লাস্ট এই যে 7ই জানুয়ারির সোকল যে ইলেকশন হলো, সেই ইলেকশনের আগে কিভাবে প্লেয়ারদেরকে এনে এই বিনা, জানে সবাই রেজাল্ট ইজ অলরেডি ডিসাইডেড, সেই সেই সাকিবের পক্ষে, মাশরাফির পক্ষে ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে এনে নির্লজ্জ ভাবে তাদেরকে দিয়ে যায় কি নাজমুল, অপু, তারপরে মেহেদী হাসান মিরাজ, রুবেল, এরা কিভাবে ক্যাম্পেইন করেছে, উই অল হ্যাভ সিন। তো আপনি এদের কাছ থেকে আপনার যখন ফোকাসটা এইভাবে সরে যাবে, হোয়াট হোয়াট এলস ইউ ক্যান এক্সপেক্ট আউট অফ দেম? হ্যাঁ, তো যেটা আমি বলতে চাইতেছিলাম যে ক্রিকেটের যে টেকনিক্যাল ব্যাপারগুলো, অনেকে বলে যে ওকে ঠিক আছে, এটাতে এই পিচ খারাপ ছিল বা পিচ ডিফিকাল্ট ছিল, ইউএস টিম এরকম ছিল। একটা মজার ব্যাপার, সবাই কিছুটা কভার করছে প্রথমে। আম, এখানে এই ওয়েস্ট আমেরিকার টিমের একটা প্লেয়ার, সে ওরাকল এর মতো একটা ওয়ার্ল্ড ক্লাস একটা ডেটাবেজ কোম্পানিতে, ওয়ান অফ দ্য টপ মানে সিলিকন ভ্যালি কোম্পানিতে সে ফুল টাইম জব করে, অ্যান্ড লাইক উইকেন্ডে ক্রিকেট টিমে খেলে। সেই খেলোয়াড়ের কাছে তারা সেই খেলোয়াড় 4 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট, ওয়ান অফ দ্য এক্সিলেন্ট স্পেল করছে। সো ইটস নট ম্যাটার অফ লাইক কত টাকা স্পেন্ড করতেছো। বাংলাদেশ টিমের যদি হিসাব করি যে একটা প্লেয়ার সাকিব যেই 4টা ওভার করে, তার 12 ওভারে কত টাকা দিতে হয়, আর এই লোকটার পেছনে 12 ওভারে ইউএস এর কত টাকা দিতে হয়, এটা যদি মানে জাস্ট হিসাব করলেই বোঝা যাবে যে ইট জাস্ট লাইক প্যাম্পার্ড, লাইক এগুলি ফ্যাট ক্যাটস এগুলা। এই এদের এদের দিয়ে মানে কোনো কিছু আশা করা মানে ঠিক না, এদের দিয়ে আশা করা যায় না। কারণ কথা হলো যে ইফ ইউ আর আ লাইক ইফ ইউ আর আ প্রোডাক্ট অফ আ বাস্টার্ড সিস্টেম, তুমি কিভাবে তোমার মানে মানে ধরবা জিনিসটা ক্লিয়ার। জিনিসটা হলো যে এরকম যে ওয়ার্ল্ড ক্লাস, যেটা আমি বলতেছিলাম যে ওয়ার্ল্ড কাপে মানে পারফর্ম করতে হলে, ফর এক্সাম্পল যেই বিশ্বকাপটা, এই 2019-এর যে বিশ্বকাপটা হলো 50 ওভার্সের, সেখানে লাস্ট বলে কি বললো, টাই হয়ে গেল গিয়ে ম্যাচটা। তারপর কে কারা চারে সুপার ওভার, বেশি মারছে বা চার বেশি মারছে সেই হিসাবে একটা উইয়ার্ড লতে তারা জিতলো, ঠিক আছে? সুপার তার ওভার, মানে এটা ইয়ে ছিল মির্জা ভাই, সুপার ওভার। হ্যাঁ, সুপার ওভার ছিল। তো এটাতে কি কি প্রমাণ হয় যে দুইটা টিমের শক্তি, দুইটা টিমের প্রতিটা প্লেয়ার মেন্টালি ফিজিক্যালি এভরিথিং তাদের এতই সমান সমান ছিল যে 50 ওভার্সে 300 বল তারা একই রকম ভাবে পারফর্ম করে, একই সেম অ্যামাউন্ট অফ রান করছে। পিচের কন্ডিশন এটা সেটা সবকিছু মিলায়। সো সেখানে ডিসাইডিং ফ্যাক্টরটা হলো যে তুমি আহ, এখানে বলা যায় যে তোমার কি বলে, তোমার প্রতিভাটা কতটুকু বেশি আছে, অথবা তোমার সেই দিনে তোমার জজবা বা তোমার আবেগটা কতটুকু বেশি আছে, অথবা তুমি এক্সট্রা কি করতে পারো। তো তোমার কোনোদিন কি মনে হয় যে এই টিমের কারোর পক্ষে এক্সট্রা কিছু করা সম্ভব? নট ইন 1,000 years আই গিভ মাই লাইক আমার রাইট হ্যান্ড আমি গিভ আপ করবো যদি এরকম করাপ্ট একটা টিমের মানুষজন তাদের ভিতর থেকে যদি কোনো ধরনের এই ধরনের কোনো মানে পারফরমেন্স বের হয়। ইট ক্যান নেভার বি পসিবল, তুমি যদি পিওর সোল না হও। এই যে ইনভিক্টাসের কথা বললে, তুমি তুমি পিওর সোল না হলে তোমার এটা বের করতে পারবে না। এই ওয়েস্ট ইন্ডিজ যে টিমটা জিতছে, কিভাবে জিতছে? দে হ্যাড, তাদের জজবাটা অন্যরকম ছিল যে দে আর ফাইটিং এগেনস্ট দ্য দ্য হোয়াইট অ্যাপার্টাইড। তারা মানে সাদাদের সেই ডমিনেন্সের বিরুদ্ধে তারা নিজেদের মানে শ্রেষ্ঠত্ব দেখানোর জন্যই করছে। সেটার সাথে তো সে তার জীবন দিয়ে দিবে, তার ওটার তুলনাই হয় না। অথবা ইট ক্যান বি লাইক পিউরিফাইড সোল, লাইক ওয়ান অফ লাইক ফর এক্সাম্পল জেফ থমসন, অথবা বথামের মতো হইতে পারে। মানে জাস্ট দে আর লাইক ওয়াইল্ড চাইল্ড, তাদের সে যে এনার্জিটা আছে এটা তারা মানে একটা চ্যানেল করলো ক্রিকেটের থ্রুতে। সো এই ইটস আ বিউটিফুল থিং টু সি। এগুলি তো এই জানোয়ার গুলা দিয়া তৈরি হবে না। আর সাকিব যে এত গ্লোরিফাইড, আমি বলি পার্সোনালি ভেরি আনপপুলার অপিনিয়ন, আই আই ডোন্ট লাইক হিজ ব্যাটিং, আই ডোন্ট লাইক হিজ বোলিং।
এর মধ্যে আমি বহু ক্রিকেটার দেখছি, শত শত মানে ক্রিকেটার, আমি অনেক ম্যাচ মানে আমি করছি। আই হ্যাভ রিয়েলি গ্রেট টেস্ট ইন লাইক ক্রিকেট, কিন্তু আমি এটার মধ্যে আমি দেখি না যে হ্যাঁ তার স্ট্যাট হতে পারে ভালো, বাট আমার মনে হয় না যে তার এরকম একটা ডেলিভারি আমার মনে থাকবে যে দিস ডেলিভারি হি ডিড, ইটস লাইক মানে একদম ওয়ার্ল্ড বিটিং কিছু, অথবা তার এরকম একটা শট আই নেভার রিমেম্বার তার এরকম কোনো পারফরমেন্স। সো এনিওয়ে, আমি ওইটাই বলতেছি যে এই এদের দিয়ে সম্ভব না। আই ক্যান ব্যাট যতদিন এই আর্মি সরকার থাকবে, বাস্টার সিস্টেম থাকবে, ইভেন বাস্টার সিস্টেম গেলেও যে করা সম্ভব এটা তো মানে পসিবল না। আমি তো এক্সাম্পল দিলাম নিউ ইয়র্ক টিম, সরি নিউজিল্যান্ডের টিম, সাউথ আফ্রিকার মতো একটা টিম যারা অস্ট্রেলিয়াকে মানে বইলা কয়ে হারায়। অস্ট্রেলিয়া ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাইক এভার প্রডিউসড টিম এভার। ওদেরকে মানে তাদের ঘরে গিয়ে মানে কতবার তারা জিতছে কোনো ঠিক ঠিকানা নেই। এই টিমটা বিশ্বকাপে সেমিফাইনালে উঠলেই গিয়ে তাদের অবস্থা কাহিল হয়ে যায়, তারা তো জিততে পারে নাই। সো ইটস নট লাইক আমি বললাম আর জিতে গেলাম, লাইক এটা এত সহজ না, এত এত ইজি ব্যাপার না। আম, তো এটাই আমি বলবো যে আই ক্যান বেট অন দ্যাট। ও সবাই বলবে যে ও টেকনিক্যালি এটা ছিল সেটা ছিল, ওই জিম্বাবুয়ে টিমের সাথেই করছে। ও আরেকটা মজার ব্যাপার হলো, কিছু হইলেই কোনো যদি একটু কনসোলেশন লাগে, একটি জিম্বাবুয়ে টিমকে, একটা ভারতের টিমকে আইনা জাস্ট হারায় দেয়, ঠিক আছে, এবং খুব উদযাপন যে ও দারুণ দারুণ বাংলাদেশ টিম পাঠায় ফেলছে, তাদের স্ট্যাট ভালো Even হয়েছে। even Afghanistan is playing better than us. মাচ বেটার। অফকোর্স, অফকোর্স, আফগানিস্তান কারণ টিমের আমি মধ্যে তো না আমি একটা এক্সাম্পল spirit দিলাম, দেখতে পাই। স্পোর্টস ইজ অ্যাবাউট লাইক পারফর্মিং ইয়োর সোল আউট, তুমি যে কি দিয়ে তৈরি, ইয়োর ক্যারেক্টার, ইয়োর। ইমরান খান একটা খুব সুন্দর কথা বলতো, ইমরান খান অথবা ক্রিকেটের গ্রেটরা, যে টেস্ট, এই টেস্ট ক্রিকেটের নামটা কেন, টেস্ট ইজ ইটসেলফ, এই নামটাই প্রমাণ করে যে এটা ইটস আ টেস্ট, ইট উইল টেস্ট ইউর ক্যারেক্টার, ইট উইল টেস্ট ইউর স্কিল, টেকনিক্যাল থিংস। কারণ 5 দিন ধরে ক্রমাগত তোমার পারফর্ম করে তোমার জেতা বিশ্বকাপ, একটা বিশ্বমানের একটা দলের সাথে, ইউ রিয়েলি হ্যাড টু বি লাইক গ্রেট। টেস্টে তুমি দেখবা যে কোনো সময় দুর্বল টিম একটা ফ্লুক মেরে জিতে যায় না। টি-20তে এরকম যে কোনো একটা তোমার আফগানিস্তান অস্ট্রেলিয়া হারিয়ে দিতে পারে, ফ্লুক মেরে তোমার মির্জা ই ভাই, করতে পারে। টি-20তে টেস্টে আপনার অলওয়েজ একটা ভালো টিম তোমার জিতবে, টেস্টে ইটস নট পসিবল একটা উইকার টিম, একটা খারাপ টিম তোমার অন্য টিমকে জিতে যাবে। তো এইটা ক্রিকেট, ক্রিকেট এটাই যে তোমার যেই পিউরিফাইড, তোমার যেই মানে তোমার স্পোর্টসম্যানশিপ, তোমার মানে তোমার যে স্কিলস, এগুলি দেখানোর একটা জায়গা। এটা এইটা এই সব টিমের পক্ষে সম্ভব না, যতই তারা মানে যাই করুক এগুলি জাস্ট। আর আর কি বলবো, এই যে ওই কি বলে, ওই যে গদা সুজন, যে গতি দানব সুজন, আমরা একটা নাম দিছিলাম, লাইক আই টেক দ্য ক্রেডিট। অবশ্য আমাদের পাশাপাশি এরকম তোমার মতো আমরা আড্ডা দিতাম, তোমাদের সাথে যেরকম আড্ডা দিই, তো উই উই টস দ্য থিং। আমি মানে ওই গতি দানব নামটা কিন্তু আমাদের দেওয়া, গতি দানব, মানে কারণ সে বল করতে হলো 100 কিলোমিটার স্পিডে, তো আমরা তার নাম দিছি স্পিড মনস্টার। আমি বলছিলাম স্পিড মনস্টার, ওইটার নাম দিছে গতি দানব। তো আচ্ছা, তো এই গতি দানবের মতো একটা বাস্টার্ড লোক যে 12টা পদ দখল করে রাখে, যার কোনো সেন্স নাই ক্রিকেট সম্পর্কে, যার কোনো সেন্স নাই ভালো মানুষ, সে তার একমাত্র কাজ হলো ক্রিকেটারদের সাথে আড্ডা খেলা করা, আর ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলা, আর হলো ওই ক্রিকেট টিমের ভিতরের যত খবর রিপোর্ট তাদের কাছে লিখো। তো এটার মধ্যে পুরো জিনিসটা এত নোংরা এবং ন্যাক্কারজনক, এটারে যদি কেউ ভালোবাসে বা পছন্দ করে, তারে নিয়ে আমার অনেক ডাউট হয় যে এই লোকটার মাথার ভিতরে কি আসলে মানে ঘিলু আছে না গোবর আছে। ইটস রিয়েলি লাইক মানে এটা মানে দেখা সম্ভব তো এখনকার। আম, এটা খুবই একটা প্রমিনেন্ট একটা থিং যে সবাই বাংলাদেশ ক্রিকেট টিমকে হেট করে, এবং দ্য মোর আই সি, মোর দ্য দ্য বেটার আই ফিল। সবাই এখন প্রাউডলি এটা অন করে যে আগে এরকম হলে রাজাকার বলতো, তারে বহুভাবে নেম তারে শেম করা হতো, এখন ধারে কাছে আসার সাহস পায় না, মানে যারা তারা করার সাহস পায় না। এনিওয়ে আই উইল জাস্ট এন্ড ইট। যদি কেউ টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে কথা বলতে আসে, আই ওয়াজ ওপেন ফর দ্য ডিবেট, কারণ আমি জাস্ট চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে বাংলাদেশ টিম যত আওয়ামী লীগ সরকার আছে তত বিশ্বকাপের ধারে কাছে যাওয়া সম্ভব না। ঠিক মির্জা আছে। ভাই, একটা জিনিস হুম। চিন্তা করে দেখেন, আপনি স্পোর্টসে ভালো করতে হইলে আপনার প্রথমে একটা বিলিফ থাকা লাগবে। ওই বিলিফ তো কনভিকশনের ব্যাপার, রাইট? আপনি 1992 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করে দেখেন,
হুম হুম অদ্ভুত ব্যাপার হলো প্রত্যেকটা 50 ওভারের ম্যাচে 10 ওভার 5 ওভার 5 ওভার করে ইজাজ আহমেদ আর ইনজামুল হকরে দিয়ে ইমরান খান বোলিং করাইছে। এই দুইটা প্লেয়ার তো করেই নাই। এই দুইটা প্লেয়ার তো অন্য কোনো সময় বোলিংই করে নাই ওয়ানডে। ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট ইউ ক্যান উইন, এবং ওরকম পিওর হার্ট তো এইসব লোকজন না। আর আপনি সাকিবের কথা বললেন না যে আপনি সাকিবের খেলা পছন্দ না। আমি একটা হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন দিই। মনে করেন অস্ট্রেলিয়ার ওয়াকা গ্রাউন্ড আছে না, ওইখানে সকালবেলা খেলা হইতেছে, 2টা উইকেট পড়ে গেছে প্রথম 2 ওভারে, সাকিব ব্যাটিং করতে নামছে, ওয়াকার আর ওয়াসিম আকরাম বোলিং করতেছে। আপনার মনে হয় সাকিব 5 মিনিট ক্রিজে টিকতে পারবে? ওর ওই টেকনিক্যাল ক্যাপাসিটি আছে? না না নাই হ্যাঁ, নাই অথবা কে সাকিব ইয়েতে খেলা ওয়াকার হইতেছে। বাদ দাও তুমি, এখনকার যে বুমরা টুমরা, তারপর এই যে এই অস্ট্রেলিয়ান যে কোনো মানে নর্মাল টিমই তো তোমার ওদের সাথে পারবে না তুমি। ওয়াকা হইলো সবচেয়ে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রাউন্ড, মানে ফাস্ট বোলিং এর জন্য বিখ্যাত। আমি তো সেটাই বলতেছি যে টেকনিক ক্রিকেটটা তো ক্রিকেট নাই, ক্রিকেটটা হয়ে গেছে একটা ব্যাটিং ইয়ে। প্যারাডাইস, হ্যাঁ, গেমের ব্যাটিং নাম চেঞ্জ ব্যাটিং এর করে জায়গা, এটার এবং নাম এটা করা উচিত এটার পিছনে ইন্ডিয়া দায়ী। ইন্ডিয়া। হ্যাঁ, কারণ এটাকে তাদের তাদের ক্রিকেট খেলার বোলার নাম ভালো চেঞ্জ না। করে নাম করা উচিত হ্যাঁ ব্যাটিং। হ্যাঁ হ্যাঁ ব্যাটিং হ্যাঁ। করলে একসাথে দুইটা জিনিস কভার হবে, যে খেলাটা মোটামুটি ব্যাটিং বেস খেলা, পাশাপাশি ব্যাটিং ও জড়িত। হ্যাঁ, তো এটা ব্যাটিং হলে ইট মেক্স এ লট অফ সেন্স। নতুন ছেলেপেলেরা ক্রিকেট শব্দটার সাথে মিল পাবে না খেলাটার, ব্যাটিং হলে ওদের বুঝতে বোলিং সুবিধা হবে যে পুরোপুরি আউটই করে দিছে বোলিং যে পুরোপুরি শেষ, এবং আগে আইন কানুন খেলা যা করা খেলা এরকম ছিল যে বল আর ইসের মধ্যে সবসময় একটা একটা পিওর ব্যালেন্স ব্যালেন্স ছিল। ছিল। একটা ব্যালেন্স ছিল যে তোমার বোলাররা সুইং করতো, তাদের হাতে পিচের মধ্যে কিছুটা ছিল। তো ইট ওয়াজ রিয়েলি আ বিউটিফুল থিং। তো স্কোর হয়তো তোমার 300-র নিচে, এবং মানে তোমার মানে বোলাররা একদম ফেয়ার চান্স পেতো যদি সে ভালো হয়। তার এই পিচ এক্সপ্লয়েট করার মতো তার তার এবং ওদের ক্রিকেট তো ব্রেনের খেলা, তার যদি ব্রেন থাকে তার। এখন তোমার যত বড় ব্রেন হোক, যত বড়, তুমি মাইর খাইবেই। শোয়েব আখতার আইনা ছেড়ে দিলেও এখন কোনো লাভ হবে না, কারণ ওইরকম পিচি বানানো হয়েছে, ওইরকম ব্যাট বানানো হয়েছে। ব্যাট তোমার আগে এরকম ছিল যে স্টিভ ওয়ার এক হাতে আমি দেখতেছি একটা লার্কির মতো ব্যাট, 87-এ বিশ্বকাপ জেতা, আর একটা হলো 2007-এর এইরকম চড়া তোমার। ওইটা দিয়ে তুই যদি তোমার এই আমার খালাম্মাও তোমার নাইমা যায় না, জাস্ট এমন করে ছয় ছয় হয়ে যাবে গিয়ে। সো তুমি এটা তো তুমি আনফেয়ার অ্যাডভান্টেজ না, তো তুমি কিভাবে তুমি এটাতে ই করবা? তো এইগুলি এটাও এটাও একটা বাস্টার্ড সিস্টেম না। তুমি তোমার পয়সা আছে বইলা তুমি তুমি জিততে পারো না খেলায়, ইউ জাস্ট ব্রেক দ্য, ইউ জাস্ট চেঞ্জ দ্য রুল। তুমি রুল বুকে চেঞ্জ করে দিলা, বুঝছো? তোমার পিচের তোমার চেঞ্জ করে দিলা। তো মানে ভারতে আলটিমেট আসলে মানে একদিক দিয়ে ভাল লাগে ভারতের কয়েকটা প্লেয়ার আমার খুবই পছন্দ, ভিভিএস লক্ষ্মণ, তারপর রাহুল দ্রাবিড়, তারপর ইভেন সচিন রে, ইয়াং সচিন রে খুব পছন্দ করতাম আমি। আমার পোস্টার ছিল সচিনের আমার ঘরের মধ্যে, ইমরান খানের পোস্টার ছিল, সচিনের পোস্টার ছিল, একই পাশাপাশি ছিল। সো আই ওয়াজ লাইক, হি ওয়াজ লাইক এ ভেরি রোল মডেল টু মি, লাইক ওয়েন আই ওয়াজ গ্রোয়িং আপ। সো তো কিন্তু ব্যাপার হয়েছে যে ওদের একটা কিন্তু ই ছিল, ওদের তুমি দেখবা সচিন কিন্তু জীবনে একটা বার কোনো কন্ট্রোভার্সিতে, এই দিস ইজ লাইক ওয়ান কাইন্ড অফ প্লেয়ার জ্যাম, মানে কিভাবে সে কোনো কন্ট্রোভার্সিতে তার বিয়ে নিয়ে তার ইয়ে নিয়ে কোনোদিন কোনো কিছুর মধ্যে জড়ায় নাই। সো ইটস আ ভেরি গুড থিং। এই 90s-এর এই ইন্ডিয়ান প্লেয়ার গুলো আসলেই তারা খুব ভালো। দ্রাবিড় হোক, তারপরে ভিভিএস লক্ষ্মণ, ডাউন টু আর্থ, বাট খেলার মধ্যে তারা ওয়ান অফ দ্য বেস্ট। তো এনিওয়ে এই ধরনের কোনো কিছুই নাই। পাকিস্তান টিমের তুমি ইমরান খানের কথা বললা, ইমরান খানের আমরা খেলার কথা বলি, তার একটা বিশাল কন্ট্রিবিউশন আছে খেলার মধ্যে। আগে ক্রিকেট খেলার মধ্যে এরকম হতো যে যেই দেশের প্লেয়ার থাকতো সেই দেশেরই আম্পায়ার থাকতো। তো আম্পায়ার হলে ধরো তুমি জীবনেও তোমার পাকিস্তান গিয়ে তুমি জিততে পারতো না। কারণ হলো ও তোমার এলবিডব্লিউ ডিসিশন তুমি যতবার বল লাগা পায়ের মধ্যে দিবেই না, বুঝছো? কারণ তোমার দেশের এগেনস্টে গেলে, কারণ তখন ওই জাতীয়তাবাদী ব্যাপারটা ছিল, এম্পায়াররাও জাতীয়তাবাদী ছিল। সো সেই জিনিসগুলা ওই ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একবার এরকম একটা সিরিজ, সেই 88-এ ইমরান খান ওরা খেলতে গেছে, তো বলতেছে যে ওরা খুব ভালো মানে মানে পারফর্ম করছে, একদম তারা হারাই দিত সেকেন্ড ম্যাচের মধ্যে। জাস্ট একটা মাত্র প্লেয়ার ছিল, বিপ রিচার্ডস ওরকমই ছিল। তো ইমরান খান বোলিং করছে, তার মিডল স্ট্যাম্পের মধ্যে একদম প্লাম এমবিডাব্লিউ হয়েছে, কিন্তু এটা তারা দেয় নাই। সে বলছে আমি বহুবার আমার আমার মনে হয় 500 বার আমার অ্যাপিল ডিনাই হয়েছে, আমার কোনো খারাপ লাগে, কিন্তু এই অ্যাপিলটা আমার মনে আছে, কারণ ও যদি হাইরা যায় তাহলে আমরা জানি যে আমরা টেস্ট জিতে যাব। তো আনফরচুনেটলি পাকিস্তান জিতে নাই ওই সিরিজটাতে। তো
তো এনিওয়ে, যেটা বলতেছিলাম, পাকিস্তান এই ইমরান খানের একটা বিশাল অবদান হলো, সে নিউট্রাল এম্পায়ার ইন্ট্রোডিউস করছে। কারণ বলতো যে পাকিস্তান গেলে বা ইন্ডিয়া গেলে, যে কোনো দেশে গেলেই ওরা আনফেয়ারলি মানে ট্রিট করে। তো এটা তো তুমি চিন্তা করো যে কত বড় কারেজ, আর কত বড়, তুমি যত বড় স্পোর্টসম্যান হও, ধরো রিকি পন্টিং কিন্তু ইমরান খানের চেয়ে বড় প্লেয়ার, কিন্তু রিকি পন্টিং কোনো সময় ওয়াক করে নাই, বা জেতার জন্য সে মাটি কামড়ায় পড়ে থাকবো, ড্রেন থেকে পয়সা তুলবো, কিন্তু জিতবই। মানে বা আমরা মানে অস্ট্রেলিয়ান মেন্টালিটি, এটা ডার্টি ওয়েতে জিতবা, স্লেজিং করে whatever it জিতো, takes. মানে যেরকম। বাট He'll get বাট what এটা এটা কিন্তু every তোমার time. একটা একটা ক্যারেক্টার লাগে যে এইরকম, যে ওকে ঠিক আছে, আমি এতই ভালো, আমি এতই ভালো যে তুই আমারে আয়, আমি ফেয়ারলি তোর সাথে আমার জেতার, এটা তো একটা থাকে না। তুমি তো কিন্তু হাইরেও যেতে পারতা, ঠিক না? যে ওকে, তুমি চিন্তা করো, শুধু তো এটা তো খেলার ব্যাপার না, ভারত পাকিস্তান খেলা, ঠিক আছে? ভারত পাকিস্তান কোনো টিম কিন্তু কোনোদিন জীবনের কাছে তাদের কাছে হারবো না। সে বলতেছে ঠিক আছে, তখন নিউট্রাল এম্পায়ার। তো এনিওয়ে, লং স্টোরি শর্ট হচ্ছে, ইমরান খান ওই নিউট্রাল এম্পায়ার সে ইন্ট্রোডিউস করছে, দ্যাট ওয়াজ এ গ্রেট থিং। এই ধরনের মানে উদাহরণ বা পাওয়া যাবে না। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ টিম যেই ধরনের ক্যারেক্টার দেখাইছে, যে প্লেয়ার গুলা ওয়াক করতো, কত ধরনের ভালো ভালো নজির আছে, এগুলি আমি এই টিম দিয়ে আশা করি না। তো পাকিস্তান, বাংলাদেশ টিম যদি বিশ্বকাপ জিতে তাতে কি হবে, কি অ্যাচিভ হবে? এই 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 স্বৈরাচার, এই 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 আজকে নিউজ আসছে যে 80 ভাগ এমপি চোরাচালানের সাথে জড়িত। এই জানোয়ার গুলার মানে একটা মানে তাদের একটা মানে বুস্ট দিবে, তাদের একটা মোরাল বুস্টিং দিবে। আওয়ামী লীগের আমলে মানে বিশ্বকাপ জিতেছে, জাস্ট ঘৃণা, জাস্ট মানে থু দেই এই মানে এই দলের উপরে, আর এই ধরনের জানোয়ারদের উপরে। ইভেন বেসিক্যালি যারা বেসিক্যালি যারা এটা এগুলোর কিন্তু সাপোর্টার, তাদের আমাদের লজ্জায় মানে মরে যাওয়া উচিত। এটা তো আর প্ল্যাকার্ড বানায় যে আমি বাংলাদেশের টিম ঘৃণা করি, আমি অ্যাটলিস্ট আফিমটাকে ঘৃণা করি।